হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে আমি বিক্রম স্যার, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষা। ডিয়ার স্টুডেন্ট, আজ থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জিকের ভান্ডার নামে একটি জিকের ব্যাচ শুরু করতে চলেছি। এটা কিন্তু একদম ফ্রি, ঠিক আছে? এই ক্লাসগুলি ডেলি দেওয়া হবে দুপুর 3টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে। এগুলো লাইভ ক্লাস নয়, এখন কিন্তু এগুলো রেকর্ডিং ফরম্যাটে দেওয়া হবে প্রতিদিন দুপুর 3টার সময়, ঠিক আছে? এই ক্লাসে থাকছে বিভিন্ন পরীক্ষার জিকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর, ঠিক আছে? এই প্রশ্নগুলি বিগত বছরের প্রশ্ন অনুসরণ করে তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি প্রশ্নের সাথে থাকছে এক্সট্রা নোটস এবং বিভিন্ন প্রশ্নের উত্তর মনে রাখার সহজ উপায়। তাই তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবে। এই ক্লাসগুলি তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা, যেমন ডাব্লিউপি, কলকাতা পুলিশ, জেল পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি এমটিএস, জিডি কনস্টেবল, এছাড়া আরআরবি কনস্টেবল অ্যান্ড এসআই এবং গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার জন্য উপযোগী হবে। তাই তোমরা অবশ্যই এই ক্লাসগুলি রেগুলার দেখবে। তোমাদের একটা কথা বলে দিই, আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলি জিকের ভান্ডার বাই বিক্রম স্যার এই নামে প্লেলিস্ট করা আছে। তাই যারা পরবর্তী সময় ক্লাসগুলি দেখতে চাও তারা অবশ্যই এই প্লেলিস্টটি সেভ করে রাখবে। তো চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, পম্পাস তৃণভূমি কোন দেশে অবস্থিত? খুব ভালো একটি প্রশ্ন। এই প্রশ্নটি অনেক সময় দেশে বা মহাদেশে জিজ্ঞেস করে, ঠিক আছে? এখানে 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। অপশন এ ইন্দোনেশিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি দক্ষিণ আমেরিকা, নাকি অপশন ডি দক্ষিণ আফ্রিকা। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যায়। এছাড়া তোমরা কিছু এক্সট্রা নোট এখান থেকে করে রাখো, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। যেমন পম্পাস কথার অর্থ হলো প্লেন বা সমভূমি। অনেক সময় জিজ্ঞাসা করে পম্পাস কথার অর্থ কি, ঠিক আছে? এটার সঠিক উত্তর হবে সমভূমি বা প্লেন। এছাড়া পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা, উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যে সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। তো এই তথ্যগুলি তোমরা অবশ্যই তোমাদের নোটবুকে নোট ডাউন করে নেবে। আজকের ক্লাসে আমরা 10টা প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? তার মধ্যে তোমরা কত স্কোর করছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এরপর আমরা পরের প্রশ্ন দেখে নেব। আজকে 2 নম্বর প্রশ্নটি হলো, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এখানে 4টি অপশন দেওয়া আছে, যার মধ্যে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। অপশন এ 1988 সাল, অপশন বি 1994 সাল, অপশন সি 1992 সাল, নাকি অপশন ডি 1989 সাল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো যারা লিখছো অপশন সি 1992, তারা একদম সঠিক উত্তর দিয়েছো। বসুন্ধরা সম্মেলন 1992 সালে অনুষ্ঠিত হয়। তোমরা মনে রাখবে, প্রথম বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সঠিক উত্তর হবে ব্রাজিল বা রিও ডি জেনারিওতে। অপশন দেখে তোমরা সঠিক উত্তর দেবে। এছাড়া মনে রাখবে, এটি জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন, ঠিক আছে, যা আর্থ সামিট নামে পরিচিত। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে প্রথম আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু সঠিক উত্তর হবে 1992। আচ্ছা, এরপর সেকেন্ড আর্থ সামিট কবে হয়? তো এটা হয় 10 বছর পর 2002 সালে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন বা সেকেন্ড আর্থ সামিট অনুষ্ঠিত হয়। তাই একে আনুষ্ঠানিকভাবে রিও 10 ডাকনামও দেওয়া হয়েছিল। এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করবে রিও 10 এই সামিটটি কত সালে হয়েছিল, যার সঠিক উত্তর হবে 2002 সালে। তো এভাবে তোমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে মনে রাখবে। পরীক্ষায় কিন্তু এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসবেই, তাই তোমরা অবশ্যই নোট ডাউন করবে। এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। 3 নম্বর প্রশ্নটি হলো, প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয়দর্শিকা নামে সংস্কৃত নাটকটি কে লিখেছিলেন? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। অপশন এ বাণভট্ট, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি কালিদাস, নাকি অপশন ডি পাণিনি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি? যারা লিখছো অপশন বি হর্ষবর্ধন, তারা একদম সঠিক উত্তর দিয়েছো। তো প্রিয়দর্শিকা নামে যে সংস্কৃত নাটকটি রয়েছে তার রচয়িতা হলেন হর্ষবর্ধন। তো চলো আমরা হর্ষবর্ধন সম্পর্কিত কিছু এক্সট্রা নোট জেনে নিই।
হর্ষবর্ধন বা হর্ষ উত্তর ভারতে পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান, যিনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তো দেখো হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি। কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেন? 606 থেকে 647। এছাড়া তার বাবার নাম কি? প্রভাকর বর্ধন। এখানে তিনটে প্রশ্ন তোমরা পেয়ে গেলে। তো হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ। এছাড়া মহারাজা ধীরাজ। পরীক্ষায় অনেক সময় এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। তো প্রশ্ন কি করে? মহারাজা ধীরাজ কার উপাধি? সকলোত্তর পথনাথ কার উপাধি? ঠিক আছে। এছাড়া হর্ষবর্ধন তিনটি বিখ্যাত নাটক লিখেছিলেন, নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। এই তিনটি গুরুত্বপূর্ণ নাটক লেখেন হর্ষবর্ধন। এছাড়া মনে রাখবে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। ঠিক আছে। তিনি হর্ষবর্ধনের জীবনীমূলক গ্রন্থ হর্ষচরিত রচনা করেন। তো পরীক্ষায় জিজ্ঞাসা করে হর্ষচরিত কার লেখা? যার সঠিক উত্তর হবে বাণভট্ট। তো তোমরা এইভাবে একটা প্রশ্ন পড়তে পড়তে তার সঙ্গে লিঙ্ক করে কমসে কম 10টা প্রশ্ন পড়বে, তাহলে কিন্তু খুব সহজে জিকে মনে থাকবে। বিশেষ করে ইতিহাসের প্রশ্নগুলো। ঠিক আছে। অনেকে বলে যে ইতিহাসের প্রশ্ন মনে থাকে না, তো তোমরা এভাবে পড়লে তোমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে। তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নিই। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু অবশ্যই করে নিও। পরের প্রশ্ন হলো, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? খুব ভালো একটি প্রশ্ন। নিচের 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। যারা লিখছো অপশন বি নর্মদা, তারা একদম সঠিক উত্তর দিয়েছো। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে। এছাড়া তোমরা মনে রাখো কর্ণাটক রাজ্যের কোডগু জেলার অবস্থিত পশ্চিম ঘাটের তালকাবেরী নামক স্থান থেকে কাবেরী নদীর উৎপত্তি লাভ করেছে। পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সেটা হবে কর্ণাটক রাজ্যের কোডগু জেলায় অবস্থিত পশ্চিম ঘাটের তালকাবেরী নামক স্থান থেকে। এছাড়া তাপ্তি নদীর উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই থেকে। ঠিক আছে। এছাড়া উত্তরাখণ্ডের পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীর গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। তো এই তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা পরের প্রশ্নটি দেখে নেব। 5 নম্বর প্রশ্নটি হলো জিওগ্রাফি থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিন্তু বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটি হলো কর্কট সংক্রান্তি কবে হয়? নিচের 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। অপশন এ 21শে ফেব্রুয়ারি, অপশন বি 21শে এপ্রিল, অপশন সি 21শে জুন, নাকি অপশন ডি 21শে জানুয়ারি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? যারা লিখছো অপশন সি 21শে জুন, তারা একদম সঠিক উত্তর দিয়েছো। এছাড়া তোমরা জেনে রাখো নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কট ক্রান্তি। ঠিক আছে। নিরক্ষরেখায় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কট ক্রান্তি। অপরদিকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকর ক্রান্তি। ঠিক আছে। তো এগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। এছাড়া কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে। কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চলকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তোমরা মনে রাখবে প্রতি বছর কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধে 21শে জুন ঘটে এবং দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি ঘটে। তো পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে মকর সংক্রান্তি কবে হয়? তো সেটা সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। যদি জিজ্ঞাসা করে কর্কট সংক্রান্তি কবে হয়, তার সঠিক উত্তর হবে 21শে জুন। আশা করছি এরপর থেকে তোমরা এটা আর গুলিয়ে ফেলবে না বা এটা মনে রাখতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু কমেন্টে জানাও যে আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী সমস্ত ধরনের ক্লাস পাওয়ার জন্য। আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই ইংলিশ, ম্যাথ ও রিজনিং ক্লাস আনতে চলেছি। এছাড়া আমরা প্রতিদিন রাত্রি 9টার সময় লাইভে আসি, যেখানে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 1.5 ঘন্টা বিভিন্ন রকম প্রশ্নোত্তর আলোচনা করে থাকি। তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। 6 নম্বর প্রশ্নটি হলো হিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? নিচের 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা জলদি কমেন্টে জানাও। অপশন এ লর্ড ক্যানিং, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ওয়েলেসলি, নাকি অপশন ডি লর্ড হেস্টিংস। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? যারা বলছো অপশন এ লর্ড ক্যানিং, তারা একদম সঠিক উত্তর দিয়েছো। ভারতের প্রথম ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড ক্যানিং। এছাড়া তোমরা জেনে রাখো 1858 সালের ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 এর পরে গঠিত ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়।
আচ্ছা, তোমরা কি আমাকে কমেন্টে লিখতে পারবে যে 1857 সালে মহাযুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে। এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন রাখা হয়েছে, যার সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ভালো একটা প্রশ্ন, যার সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাবে। যার উত্তর সঠিক হবে আমি কিন্তু তার কমেন্টে গিয়ে লাভ রেট দেবো এবং সঠিক উত্তর বলে লিখে দেবো, ঠিক আছে? তো তোমরা যারা উত্তর জানো না তারা সেখান থেকে দেখে নেবে। প্রশ্নটি হলো ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। পরের প্রশ্ন হলো সায়েন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এসআই পদ্ধতিতে তাপের একক কি? যারা রেগুলার আমাদের রাত্রি 9টার লাইভ ক্লাস দেখছো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর পারবে। তো তোমরা তাড়াতাড়ি কমেন্টে লেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। অপশন এ সেকেন্ড, অপশন বি কেলভিন, অপশন সি জুল, নাকি অপশন ডি ক্যান্ডেলা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? যারা লিখছো অপশন সি জুল তারা একদম সঠিক উত্তর দিয়েছো। এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। এছাড়া তোমরা জেনে রাখো সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। এছাড়া এসআই পদ্ধতিতে পরিমাপের একক হলো সেকেন্ড, এসআই পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের একক হলো কেলভিন এবং দীপন তীব্রতা পরিমাপের এসআই একক হলো ক্যান্ডেলা। তো দেখো এই তিনটেই অপশন রয়েছে। সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের এসআই পদ্ধতিতে, কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের একক। এছাড়া দেখো ক্যান্ডেলায় এটা হচ্ছে দীপন তীব্রতা পরিমাপের একক। তো আশা করছি তোমরা এই চারটা অপশনে যেগুলো রয়েছে সবগুলো ভালো করে বুঝতে পেরেছো। এই তথ্যগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো এবং অবশ্যই চাইলে খাতায় নোট করে নিতে পারো। এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। পরের প্রশ্নটি হলো আয়োডিনের অভাবে কি রোগ হয়? নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন এ রিকেট, অপশন বি রাতকানা, অপশন সি বেরিবেরি, নাকি অপশন ডি গলগণ্ড। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি গলগণ্ড। তাই যারা কমেন্ট করছো অপশন ডি গলগণ্ড তারা একদম সঠিক উত্তর দিয়েছো। এছাড়া তোমরা মনে রাখো রিকেট শিশুদের মধ্যে দেখা যাওয়া ভিটামিন ডির অভাবজনিত এক প্রকার অসুখ। তো ভিটামিন ডির অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ হয়, যার ফলে হাড়ের প্রবলেম হয়, ঠিক আছে? এছাড়া রাতকানা রোগ প্রায়শই ভিটামিন এর অভাবে হয়ে থাকে। রাতকানা মানে হলো যারা দিনে দেখতে পায় কিন্তু রাত্রে দেখতে পায় না, এটা কিন্তু ভিটামিন এর অভাবজনিত একটা রোগ, ঠিক আছে? এছাড়া বেরি হলো ভিটামিন বি 1 এর অভাবজনিত রোগ। তো তোমরা এখানে আমাকে কমেন্টে জানাও ভিটামিন ডির রাসায়নিক নাম কি, এছাড়া ভিটামিন এর রাসায়নিক নাম কি। তো এই দুটো প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর একটা কথা বলে রাখি, প্রতিদিন কুইজ চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকবে, তো তোমরা সেখান থেকে জয়েন করতে পারো। এছাড়া টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হ্যাপি পরীক্ষা লিখে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্নটি হলো ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি। তো দেখো এখানে চারটা অপশন রয়েছে, জেনেভা, নেদারল্যান্ড, প্যারিস, নাকি নিউ ইয়র্ক। এই চারটা অপশনের মধ্যে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যারা লিখছো অপশন এ জেনেভা তারা একদম সঠিক উত্তর দিয়েছো। ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এছাড়া তোমরা মনে রাখবে ডাব্লিউটিও এর পুরো নাম আমি একটু আগেই বললাম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? এর সদর দপ্তর জেনেভা, যেটা সুইজারল্যান্ড দেশে অবস্থিত। এছাড়া ডাব্লিউটিও প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। যার সঠিক উত্তর হবে 1995 সালে, ঠিক আছে? এরপর আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নেব। আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী থেকে। তো প্রশ্নটি হলো ইম্ফল কোন রাজ্যের রাজধানী? এর সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এই প্রশ্নটি শুধুমাত্র তোমাদের জন্য। এর সঠিক উত্তর আমি আজকের ক্লাসে দেব না, আমি পরের ক্লাসে এর সঠিক উত্তর বলে দেবো কিংবা কমেন্টে পিন করে দেবো সঠিক উত্তর। এখানে চারটা অপশন দেওয়া আছে, মণিপুর, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি সিকিম।
এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আজকে 10টি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর পেরেছো, অর্থাৎ তোমার স্কোর কত হয়েছে। ঠিক আছে, যারা আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু প্রায় 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে অনেকগুলি এক্সট্রা নোট একসাথে মনে রাখতে পারবে, যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে কমেন্টে জানাও আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আর প্রতিদিন দুপুর 3টার সময় ক্লাস আপলোড করলে কারো কি কোনো সমস্যা হচ্ছে নোটিফিকেশন পেতে। যদি নোটিফিকেশন পেতে সমস্যা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অল করার পর তার পাশে যে নোটিফিকেশন বাটনটি আছে সেটা অল করে রাখো। ঠিক আছে, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। এরপর দেখা হচ্ছে আজকে রাত্রি ঠিক 9টায় আজকের লাইভ ক্লাসে। তো যারা এখনো পর্যন্ত আমাদের লাইভ ক্লাসে জয়েন করনি তারা অবশ্যই আজকে রাত্রি 9টার সময় আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে, যেখানে কিন্তু আমরা আনলিমিটেড জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করে থাকি। ঠিক আছে, লাইভে এসে, তাই তোমরা অবশ্যই সেই লাইভ ক্লাসটি জয়েন করবে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।